শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ৭ দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ। জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, প্রস্তাব চূড়ান্ত করতে দলগুলোর সহযোগিতা চেয়েছে কমিশন। ২১শে সেপ্টেম্বরের মধ্যে ঐকমত্যের তাগিদ। সনাতন ধর্মের অনুসারীদের প্রধান উৎসব দুর্গাপূজা উদযাপনে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা প্রস্তুতি, তৈরিতে ব্যস্ত কারিগররা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১০ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ সহ ৭ দাবিতে আবারও রাস্তায় নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড কারিগরি শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে তাদের অবরোধের কারণে ঢাকার ৭ রাস্তা সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ আছে। শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও এতে জড়িতদের চাকুরিচ্যুত এবং ২০২১ সালের নিয়োগ বিধি সংশোধনের দাবি জানিয়েছেন। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং ৪ বছর মেয়াদী আধুনিক কারিকুলাম প্রণয়নেরও দাবি জানান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তৈরি করা হয় ফিল্ডে যেভাবে কাজ করা যাবে, প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজ শিখায় জ্ঞান দেওয়া হয়। আর বিএসসি ইঞ্জিনিয়ারদের তারা গবেষণা করবে, প্ল্যান তৈরি করবে, এই জন্য ওইভাবে তাদেরকে ৯ম গ্রেডে তৈরি করা হয়। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে সরকারের প্রায় বার্ষিক ব্যয় হয় ১ থেকে ১.৫ লক্ষ টাকা। আর সেইভাবে একজন সরকারি যারা বিএসসি করে তাদের পিছনে সরকারের ব্যয় হয় ১৮ থেকে ২০ লক্ষ টাকা। আপনাদেরকে কি সরকার এই জন্যই প্রস্তুত করতেছে দেশের জন্য যে আপনারা উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করবেন? রাজধানীর ৭ রাস্তা মোড় থেকে এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব হাসান। বিপ্লব, শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি এখন কোন পর্যায়ে এবং সরকারের পক্ষ থেকে তাদের দাবি দেওয়া সম্পর্কে কি কিছু জানানো হয়েছে? সুমায়া, যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমরা এখানে আসবার পর দেখেছি তারা কিন্তু এই রাস্তা ৭ রাস্তা এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এই রাস্তা পুরো বন্ধ করে তারা আন্দোলন করছিল। তবে একটু আগে, অন্তত ২ থেকে ৩ মিনিট আগে বলা যায় যে রাস্তা কিন্তু ছেড়ে দিয়েছে, অর্থাৎ গাড়িগুলো যাচ্ছে। যদিও একটা লম্বা সময় গাড়ি বন্ধ থাকবার কারণে বেশ একটা চাপ ছিল, তবে এই মুহূর্তে কিন্তু গাড়ি কিছুটা যাওয়া শুরু করেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে তারা আন্দোলন থেকে সরে আসেনি, তারা দাবি দেওয়া জানাচ্ছে এখনো, এবং সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সে ধরনের কোনো আভাস তারা পায়নি, যার কারণে তারা অবস্থান করছে এবং বলছে যে আজকে যেহেতু একটা সেই টিমের আজকে শেষ মিটিং এবং তারা এখান থেকে বলছে যে গঠন করা হয় সেই টিমের আজকে তারা চাচ্ছে না এবং সেই ফলাফলও তারা চাচ্ছে না। তবে তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বলছে যে একটাই সদুত্তর না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বলছে যে সদুত্তর না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং সেই বলা যায় ১ বছর আগে যখন প্রথম তারা আন্দোলন করেছিল, সেই সময় যে দাবিগুলো তুলেছিল ৬ দফা, সেই দাবির সাথে আজকে আবার 4টি তারা যোগ করেছে। সেগুলোকে তারা একটি দাবিতে অন্তর্ভুক্ত করে 7টি দাবি বলছে এবং সেই 4টির মধ্যে আছে যে বুয়েটের ৩ দফা সেটি বাতিল এবং ১০ম গ্রেড সম্পূর্ণই তাদের লাগবে। ১০ম গ্রেড তারা ছাড়তে নারাজ, এই মূলত তাদের দাবি দেওয়া। সুমায়া। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে জানালেন সহকর্মী বিপ্লব হাসান। এদিকে গাজীপুর, দিনাজপুর ও বরিশালেও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। দুপুরে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে এবং বিক্ষোভ শুরু করে গাজীপুরের ডিপ্লোমা প্রকৌশলীরা। পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না নিলে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে ৭ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে ৮টা থেকে প্রায় ৩.৫ ঘন্টা রেলপথ ও মহাসড়ক অবরোধ করে রাখে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে বরিশালে নগরীর আলেকান্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমাদের চাকরি সেক্টরে ১০ম গ্রেডে বিএসসি আসতে যাচ্ছে, তো আমাদের
আমাদের তো একটা রুজির ব্যাপার আছে, আমাদেরও ভবিষ্যৎ আছে। আমরা এই ব্লকের কর্মসূচি না দিয়ে আমরা পারতেছি না, আমাদের দাবিগুলো সেমনভাবে পূরণ হচ্ছে না, তার কারণে আমাদের এই শক্ত অবস্থান আছে। আমাদের মূল দাবি হচ্ছে 10ম গ্রেড আমাদের অধিকার, এই 10ম গ্রেড আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরই থাকবে এবং এটা আমাদেরকে রাখতে হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ বুয়েটের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি প্রত্যাখ্যান করতে হবে। আমরা যদি এই দাবি না মানা হয় তাহলে সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের আমরা এই বাংলাদেশ সম্পূর্ণভাবে অচল করে দিব। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে দ্রুত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে চলছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনের এ আলোচনা। শুরুতে দেওয়া বক্তব্যে আলী রিয়াজ বলেন, 21শে সেপ্টেম্বরের আগেই যদি এসব বিষয়ে ঐকমত্যে আসা যায় তাহলে প্রধান উপদেষ্টার কাছে সব সুপারিশ পেশ করতে সুবিধা হবে, কারণ এরপর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে থাকবেন প্রধান উপদেষ্টা। আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন। আমরা চাই যেটা খুব দ্রুত সম্পাদিত হোক, আমরা এক জায়গায় এই পরামর্শগুলো দিতে পারি। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন্নাহার উইলি। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বৈঠকে এখন পর্যন্ত কোনো অগ্রগতি জানতে পেরেছেন কি? জুলাই সনদ বাস্তবায়নের আসলে আইনি প্রক্রিয়ার বিষয়টি নিয়েই সকাল থেকে আলোচনায় বসেছে রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশন। আমরা দেখেছি যে আজকে একটি নতুন প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে তারা আলোচনা করছে। প্রস্তাবটি হচ্ছে গিয়ে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ জারি করে দেওয়া এবং এটি জাতীয় নির্বাচনের সাথে গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেয় এবং যেদিন থেকে এটি জারি হবে সেদিন থেকেই কার্যকর হবে, এমন একটি প্রস্তাব কমিশন রেখেছে রাজনৈতিক দলগুলোর সামনে, যেটির উপরে আলোচনা হচ্ছে এবং এখানেই আসলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান তুলে যাচ্ছে। কেউ বলছে গণভোটের মাধ্যমে করা যেতে পারে, কেউ বলছে সাংবিধানিক আদেশে আসলে তার আগে আদালতে সংবিধানের 106 ধারা মোতাবেক আদালতের পর্যবেক্ষণ নিয়ে সেটি রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার বিষয়টি সম্পর্কেও আসলে কিছু পরামর্শ এসেছে এবং কমিশন কিন্তু আসলে বিশেষজ্ঞদের সাথে বেশ কয়েক দফা বসেছিল এবং সেই ভিত্তিতেই তারা যে রাজনৈতিক দলগুলোর কাছে বলতে চেয়েছে যে এখানের যে সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তটি আসলে সরকারের কাছে পৌঁছে দেবে তারা। সুমাইয়া, ধন্যবাদ উইলি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানালেন সহকর্মী নুরুন্নাহার উইলি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য জেরা পর্বে অংশ নিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। মধ্যাহ্ন বিরতির পর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। গত 2 দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান আওয়ামী লীগের শাসন আমলের নানা প্রেক্ষাপট বর্ণনা করেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। ওই মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল। এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। ব্যক্তিগত পর্যবেক্ষণ কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত পর্যবেক্ষণ সেটি তো বিচারের বেলায় প্রযোজ্য হবে না। আসন্ন দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনাজপুরের মন্দিরগুলোতে দিনরাত চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে গাইবান্ধায়। ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গা উৎসবকে পরিপূর্ণ করতে দিনাজপুরের মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি।
দিনাজপুরের ১৩টি উপজেলায় এবছর ব্যক্তিগত ও সর্বজনীন মিলিয়ে মোট ১,২৪৫টি দুর্গা মণ্ডপে পূজা হবে। ২৮শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়ে ২রা অক্টোবর হবে বিসর্জন। ২১শে সেপ্টেম্বরে মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের শুরু হবে এবং এই মহালয়ার দিন থেকেই মূলত দুর্গা উৎসবের যে মূল শুরু হয়ে যাবে। বিভিন্ন মণ্ডপে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য বসিয়ে প্রতিমা তৈরি করতে সময় লাগে ১.৫ মাস। এখন চলছে শেষ পর্যায়ের মাটির কাজ। আমরা চেষ্টা করি প্রত্যেক বছরেই নতুন নতুন মডেল, নতুন নতুন ডিজাইনের প্রতিমা তৈরি করার জন্য। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। বিশ্বাস করি অত্যন্ত নিরাপত্তার সাথে, অত্যন্ত আনন্দের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব সেটি পালন হবে। গাইবান্ধাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজা। এ উপলক্ষে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। আমরা খুবই ব্যস্ত, কারণ হলো একটার পর একটা করতে হইতেছে, কারণ সময় ঘনিয়ে আসছে। আমাদের এখানে সবাই এই উৎসবটাকে, আনন্দটাকে সবাই ভাগাভাগি করে নিয়ে আমরা এই দুর্গা উৎসবটা প্রতি বছরের ন্যায় এবার সেই দুর্গা উৎসব করতেছি। গ্রাম এলাকায় বা শহরে পূজা মণ্ডপগুলিতে প্রতিমা তৈরির কাজ চলছে। এখানে সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি এলাকাবাসী অন্যান্য সম্প্রদায়ের লোক আনাগোনা করছেন, তারা দেখাশোনা করছেন, উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। এবছর জেলার ৭ উপজেলায় ৫৮৬টি মণ্ডপে পূজা হবে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। বাড়ানো হয়েছে চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময়সীমা। দুপুর 12:30টায় ছাত্রদের দাবির প্রেক্ষিতে সময় বাড়ানোর কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুপুরে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আলোচনায় সবার সম্মতিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল 5টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা, আর বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। আজ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 100 জন ফর্ম জমা দিয়েছেন বলে জানায় কমিশন। তবে আজ এখন পর্যন্ত কেউ সংগ্রহ করেনি মনোনয়ন ফর্ম। কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নাজমুল সাদেকি। আমার পেছনে এখন দেখা যাচ্ছে নবাব ফয়জুন্নেছা হলের একটি সংসদ প্যানেল এসেছে, তারা জমা দিচ্ছে। এটি মূলত আদিবাসীদের একটি প্যানেল। তারা বলছে তাদের যে প্যানেলটি দিয়েছে তারা সেটা হৃদ্যতার বন্ধন নাম দিয়েছে তারা, এবং এই হৃদ্যতার বন্ধনের আওতায় তারা পুরো হলে নবাব ফয়জুন্নেছা হলের ফুল প্যানেল তারা দিয়েছে, এবং তারা বলছে যে সকল ধর্মের সবাই মিলে হৃদ্যতাপূর্ণভাবে থাকবে, সেটাই তারা করবে এই প্যানেলটি তারা যদি জয়ী হয়। এবং জানিয়ে রাখি, আজকে যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু ঠিক 12টার কিছুটা আগে পরের সময়টাতে ছাত্রদল থেকে একটি আবেদন করা হয়েছে 2 দিন সময় বৃদ্ধির, এবং প্রথমে নির্বাচন কমিশন সেটিকে না বলে দিলেও পরে ঘণ্টাখানেক পরে তারা সিদ্ধান্ত নেয় সময় বৃদ্ধির, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে নবায়নত আজকের বিকেল 5টা পর্যন্ত সংগ্রহ করতে পারবে এবং আগামীকাল পর্যন্ত সময় বৃদ্ধি করে মনোনয়নপত্র জমা দিতে পারবে। মানে একদিন করে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হলো। আজ তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভিপি, জিএস সহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হল বা মেস সহ সব ক্ষেত্রে প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন। তবে রাকসুর নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত কোনো প্রার্থী কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। এবারে রাকসু নির্বাচনে 11টি প্যানেল অংশ নিচ্ছে। আগামী 25শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম। এবার 23 পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 248 জন। এর মধ্যে 25 জন নারী বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে আগুন লেগে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা গুরুতর। শ্রমিকরা জানান, এক শ্রমিকের জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত। সকাল 6টা 50 দিকে গুদামটিতে বিস্ফোরণ হয়। সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে গুদামটিতে 3 শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গতরাত 10:30টার দিকে রূপসার আইচগাতি এলাকায় এ ঘটনা ঘটে। 5 জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে 2টি ককটেল নিক্ষেপ করে। পরে লোকজনের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় তারা 3 রাউন্ড গুলি করে। তবে এসবে কেউ হতাহত হয়নি। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দলের নেতাকর্মীরা বলছেন, হামলার সময় আবু হোসেন বাবু বাড়িতেই ছিলেন। ঘটনার প্রতিবাদে আজ বিকেল 3:30টায় রূপসার বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। পাবনার সাথিয়া উপজেলা একক সংসদীয় আসন হওয়াতে মোটরসাইকেল আন্দোলন শোভাযাত্রা করেছে উপজেলা জামায়াতে ইসলাম। গতকাল বিকেলে সাথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও পথসভা করে। পরে সাথিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান দাবি করেন, যারা আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ। 54 বছরের একটা দাবি ছিল, সেই দাবি খেয়াল করে দেখলাম। আন্তর্জাতিক 2 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ তিনি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করছেন। এ সফরে থাকছে রাজকীয় আয়োজন, বাণিজ্য আলোচনা আর আন্তর্জাতিক রাজনীতির নানা কর্মসূচি। ট্রাম্পের সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। উইনফিল্ড হাউসের বাইরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফর দুর্দান্ত হতে চলেছে। যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো। বুধবার উইন্ডসর ক্যাসেলে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে গাজা জুড়ে অন্তত 106 জন প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে অনেকেই। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু বোমা হামলায় 86 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গাজা সিটির দক্ষিণাঞ্চলে 15 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজা শহর দখলের উদ্দেশ্যে স্থল অভিযানে প্রায় 10 লাখ প্যালেস্টাইনি বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 65,000 মানুষ গাজা উপত্যকায় নিহত হয়েছেন। এদিকে অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানিয়েছে, গাজা উপত্যকায় হামাস দমন ও জিম্মি উদ্ধারের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এবার কিউটের সৌজন্যে টি20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এর সম্ভাবনা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। জটিল সমীকরণের সেই সম্ভাবনাই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক জাবের। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর থেকে অঙ্ক কষতে শুরু করেছে বাংলাদেশ দল, কিভাবে সুপার 4-এ যাওয়া যায়। বড় আসরগুলোতে আসলে বাংলাদেশের গল্পটা যেন সব সময় একই রকম থাকে, অন্যের উপর ভরসা করে থাকতে হয়। অথচ হংকং এর বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে কিছুটা স্বস্তিতে থাকতো লিটন কুমার দাসরা, সেটা আর হয়ে ওঠেনি। সেই বিষয়টা নিয়ে কিন্তু আফসোস আছে তানজিদ তামিমের। নাসুম আহমেদকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা, অবশেষে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ দেওয়া, সেই নাসুম আহমেদই বাংলাদেশকে জয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাসুমের প্রশংসা করেছেন তামিম। এখন আসলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, বাংলাদেশ কিভাবে সুপার 4-এ যেতে পারে? আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে একটু দেখি, আফগানিস্তানকে টপকে এরই মধ্যে বাংলাদেশ 2 নম্বরে চলে গেছে। বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 4, শ্রীলঙ্কারও 4। শ্রীলঙ্কা আছে 1 নম্বরে, কারণ নেট রান রেটে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। তাহলে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে। আফগানিস্তানকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে কোনো ধরনের ইকুয়েশন ছাড়াই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার 4-এ যাচ্ছে। তবে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায় তাহলে কি হবে, সেখানেও হিসেব নিকেশ আছে। আফগানিস্তানের এই মুহূর্তে নেট রান রেট +2.150। আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারালে আফগানিস্তান সরাসরি চলে যাবে সুপার 4-এ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তখন ইকুয়েশন আসবে। তো সেই ইকুয়েশনে কে এগিয়ে থাকবে, সেই বিষয়টাও কিন্তু জটিল হিসেব নিকেশ। বাংলাদেশকে তখন থাকতে হবে তাকিয়ে আফগানিস্তান কত রানে জয় পায় বা কত বল আগে জয় পায়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে 65 রানের বেশি করতে হবে, 65 রানের ব্যবধানে আফগানিস্তানকে জিততে হবে। আর আফগানিস্তান যদি
পরে ব্যাট করে তাহলে অন্তত 50 বল আগে আফগানিস্তানকে জিততে হবে, তাহলে আফগানিস্তান এবং বাংলাদেশ দুই দলই চলে যাবে পরের রাউন্ডে। হিসেব নিকেশটা বেশ কঠিন, তারপরও প্রবাসী দর্শক যারা আছে তাদের বিশ্বাস বাংলাদেশ পরের রাউন্ডে যাবে, এবং বাংলাদেশ যদি পরের রাউন্ডে যেতে পারে তাহলে আরো 3টা ম্যাচ বেশি খেলতে পারবে। সেই 3টা ম্যাচ দেখতে চায় এখানকার প্রবাসীরা। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। 7 দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ। জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, প্রস্তাব চূড়ান্ত করতে দলগুলোর সহযোগিতা চেয়েছে কমিশন। 21শে সেপ্টেম্বরের মধ্যে ঐকমত্যের তাগিদ। সনাতন ধর্মের অনুসারীদের প্রধান উৎসব দুর্গাপূজা উদযাপনে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।